নমস্কার, কাকদ্বীপের আর একটি মণ্ডপে পৌঁছে গেলাম আর সেখান থেকেই আপনাদের সরাসরি দেখাবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে। আজকের দেখাবো অর্থাৎ মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, কিন্তু একটু বেলা বাড়তেই কিন্তু মণ্ডপের দ্বার খুলে দিয়েছে। আর সেখানে মণ্ডপে যেখানে এসেছি কাকদ্বীপ জাগরি সংঘ, যেখানে 43তম বর্ষে পদার্পণ। আর এবছর তাদের যে সাবেকিয়ানা আর কি থিম করেছে, তাদের কর্মকর্তার সঙ্গে প্রথমে কথা বলে নেবো আর একটু প্রতিমা প্রথমে দর্শন করিয়ে দিই। প্রতিমা দর্শন করানোর পরেই আমি আপনাদেরকে দেখাবো এই যে সাবেকিয়ানার যে মণ্ডপ, সেই মণ্ডপটা অবশ্যই দেখাবো। একটু প্রতিমা দর্শন করাবো। প্রতিমাকে দর্শন করানো হচ্ছে এই কারণেই যে প্রথমে আপনারা একটু মাকে দেখতে চান, সেই হিসেবে আমরা প্রথমেই প্রতিমা দর্শন করিয়ে দিচ্ছি। তারপরে মণ্ডপের চারিদিকে যে কাজ রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখেই বুঝতেই পারছেন যে এই যে সাবেকিয়ানারা এখনো পর্যন্ত এই সংঘ 43 বছর ধরে রেখেছে, সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। তার মানে এখন যদি প্রাকৃতিক দুর্যোগ হয় বাড়িতে বসে, আপনি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। অর্থাৎ আমরা সরাসরি এই জন্যই সম্প্রচার করছি। একটু প্রতিমা ভালো করে দর্শন করা। দেখেছেন মাকে, সেই সাজে সেই রূপে মাকে সাজানো হয়েছে, দেখেই বুঝতেই পাচ্ছেন। আর এখানেই দেখতে পাচ্ছেন যে একদম সেই পুরনো দিনের সেই কথা আজও মনে পড়ে যে সাবেকিয়ানাটা কিন্তু এখনো পর্যন্ত তারা ধরে রেখেছে। 43 বছরে তারা পদার্পণ করলো, তারপরেই কিন্তু সেইভাবেই সেই আমাদের যেমন আগে দেখতাম কাপড় দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে যে প্যান্ডেল বানানো হতো, সেই প্যান্ডেলটা কিন্তু সেইভাবে বানানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল, সেই প্যান্ডেল ঝাড়বাতি লাগানো রয়েছে। তো এই হচ্ছে জাগরি সংঘের পুজো এবছরের দুর্গা উৎসবের, তাদের এবছরের যে সাবেকিয়ানা তারা যেটা ধরে রেখেছে সেটা কিন্তু আমরা তুলে ধরছি। আমরা দেখেই বুঝতে পারছেন। আর মাকে দর্শন তো করালাম, এরপরে যিনি ক্যামেরা ধরেছিলেন ওনাকে বলবো আর একটু ক্যামেরা ধরতে। তো এবার আমরা থিমটা দেখাবো, তারপরে কর্মকর্তার সঙ্গে একটু কথা হবে। কর্মকর্তাকে বলবো যে এখানে চলে এলে মনে হয় ভালো হয়। এবার থিমে যাব, তার আগে কর্মকর্তার যিনি দায়িত্বে রয়েছেন উনি এবছর যে মণ্ডপ, সেই মণ্ডপ কার আদলে করেছেন বা কি তুলে ধরেছেন। দাদা নমস্কার, আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাকে আজকে সরাসরি যেহেতু আপনার জাগরি সংঘটাকে দেখাচ্ছি, সরাসরি দর্শকরা দেখছে। আর এবছর আপনারা কত বছরে পদার্পণ করলেন? 43 বছরের পুজো এবছর 43 বছরে পড়লো। 43 বছরের পুজো, 43 বছর একটা বড় সংগ্রাম আমাদের উপর দিয়ে গেছে। তখন তো এইসব টাকা পয়সা পাওয়ার কোনো ব্যাপার ছিল না, পুরোটাই মানুষের সাহায্য এবং সহানুভূতি নির্ভর। এবং বিস্তীর্ণ অঞ্চলে মানুষ মনে করতো এই জাগরি সংঘের পুজো তাদের পুজো, তাদের নিজেদের পুজো বলে মনে করতো। আজও সেটা যদিও জারি আছে, নইলে কিভাবে করছি। কিন্তু সেই পুজো আজ এই 43 বছরে আপনাদের জন্য এসে পৌঁছলো। আপনারাও এই পুজো বহুদূর অব্দি ছড়িয়ে দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন আজকের আনন্দবাজার পত্রিকায় জাগরি সংঘের প্রতিমার ছবি দেওয়া হয়েছে তাদের ভালো লাগা প্রতিমা হিসেবে। এটা আমাদের কাছে একটা অনেক বড় গর্ব যে কাকদ্বীপের মানুষ হিসেবে যে জাগরি সংঘের পুজো 43 বছর পর আনন্দবাজারের পাতাতে স্থান পেল, এটা আমাদের কাছে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কৃষি শিল্প সমাচার আপনারা এবং কাকদ্বীপ.com এছাড়াও অন্যান্য যারা আমাদের এই সম্প্রচার করছে, আমাদের এই পুজোকে ঘরের মানুষের রান্নাঘরে পৌঁছে দিচ্ছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। একদম একদম আপনাদের আজকের যে মহাষষ্ঠী আর এবছরে যেহেতু থিমটা আপনি একটা কনসেপ্ট বলছিলেন, যদি একটু বলেন আমি পরে একটু দেখাবো। তো হঠাৎ করে এই কনসেপ্ট, এই আগামী দিনের এই চিন্তা ভাবনাটা কেন? সবচেয়ে বড় কথা, আমাদের পুজো তো 43 বছর, মানে বুঝতে পারছেন একটা পুজোর সঙ্গে ঐতিহ্য শব্দটা জুড়ে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটা সেন্টিমেন্ট বা আবেগ। সেটা হলো এই গ্রামীণ মানুষদের আবেগ। আমরা যতই শহরের ভান করি না কেন, কাকদ্বীপ এখনো গ্রামের ছোঁয়াতেই রয়েছে। কাকদ্বীপ পৌরসভা হয়নি, পৌরসভা না হলেও চারদিক ঝাঁ চকচকে মল দেখলেও মানুষের অন্তর যা রয়েছে, হৃদয় যা রয়েছে, সেটা কিন্তু একটা গ্রামের সঙ্গেই সম্পৃক্ত। সেজন্য মানুষ, এখানকার মানুষ এই যে একটা সাবেকি ঠাকুর দেখছেন আপনারা, এই দেখতে পছন্দ করে। কায়দা কানুনের ঠাকুর তারা একদম পছন্দই করে না গ্রামের মানুষ। আমরা এখানে এসে দেখেছি দূর দূর থেকে মানুষ আসেন, অন্য ধরনের ঠাকুর হলে তারা পছন্দ করে না। তারা ঠিক এই ধরনের ঠাকুর যা দেখে তারা অভ্যস্ত, তাদের পরম্পরার সঙ্গে এত বছর যেটা যুক্ত যে ঠাকুর, সেই ঠাকুরের কাছে তারা মাথা নত করে আনন্দ পায়, মায়ের আশীষ চাওয়ার চেষ্টা করে। সেজন্য আমরা বড় বড় মন্দিরে
আদলে এইটা করেছি, দক্ষিণ এশিয়ার একটা মন্দিরের আদলে বাইরেটা হয়েছে দেখবেন সাউথ ইন্ডিয়ান ঢঙে, কিন্তু প্রতিমা করেছি আমরা একেবারে সেই সাবেকি, সেই 300-400 বছরের যে পুজো, সেই পুজো যে ঐতিহ্য বহন করে, সেই ঐতিহ্য বহন করে আমাদের এই পুজো হয়েছে। এবং থিমের কথা আপনি বলছেন, আমরা বাঙালি হিসেবে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছি। কোণঠাসা হয়ে পড়ছি মানে কি, অন্য কোনো কারণে না, বাঙালি কোণঠাসা হয়ে পড়ছে তার ভাষার জন্য। সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালি তার ভাষার জন্য কোণঠাসা হয়ে পড়ছে, এটা আমাদের খুব যন্ত্রণা দেয়। কিন্তু আমরা প্রথম যে ভাষাতে কথা বলি, প্রথম যে ভাষাতে আমরা মা বলে ডাকি, সেটা বাংলা ভাষা। সেই ভাষা নিয়েই আমরা বাকি জীবন যাব, এই ভাষাকে বহন করে আমরা এগোবো। এই দেখুন উপরে আমরা লিখেছি, মাতৃভাষার অসম্মানে যে উদ্বিগ্ন হয় না, সে মানুষ হওয়ার যোগ্য নয়। এই কথাটা আমাদের থিমের মূল কথা। আমরা এটা মনে প্রাণে ধারণ করি। আমরা মনে করি যে আক্ষরিক অর্থে মাতৃভাষাকে কেউ অপমান করছে, সে স্থিরভাবে সেটা গ্রহণ করছে, সে রিয়াক্ট করছে না, সে মানুষ বলে যোগ্য নয়, এটা বলে আমরা মনে করি। এখানে আপনারা দেখবেন যে বাঙালি একটি পরিশীলিত জাতিসত্তার নাম। সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে সারা জীবন বাঙালি, বাঙালির পদাঙ্ক অনুসরণ করে সারা ভারতবর্ষ হেঁটেছে। সেই বাঙালিকে পিছু হটিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র তার ভাষার জন্য। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে রুখে দাঁড়ানোর চেষ্টা করছি। কাল থেকে যে হাজার হাজার মানুষ আসবে, তাদের কাছে অন্তত একটি মন্ত্র আমরা পৌঁছে দিতে পারি, যা দিয়ে পড়ে বড় হয়েছি আমরা। এই যে ওই হাত দেয় দে দই, যাবো না, হাত দেয় দে দই, যাবো না তো কখনো, কাঁধে নিয়ে ঢাকঢোল, এই যে দেখছেন বলে মূর্ধন্য ন, চুপ করে কথা শোনো, এই যে কথাগুলো, ছোট কোকা বলে অ, এইটা শুনে আমরা বড় হয়েছি, এটা উচ্চারণ করে আমরা শুরু করেছি আমাদের জীবন। তো এইটা আমাদের বাঙালিদের ঐতিহ্যের মধ্যে, বাঙালির হৃদয়ের মধ্যে যুক্ত রয়েছে। তো সেইটা আমরা দেখানোর চেষ্টা করি, এটা যেন আমরা ভুলে না যাই, ঐতিহ্যের শিকড় যেন আমরা ভুলে না যাই। আমাদের ছেলেপুলে পড়াশোনা করুক, বাইরে চাকরি করুক, সর্বভারতীয় ক্ষেত্রে যেখানে ছড়িয়ে পড়ুক না কেন, আমরা রবীন্দ্রনাথকে, নজরুলকে, রামকিঙ্কর বেজকে, সুচিত্রা সেনকে, যোগেন চৌধুরীকে, সত্যজিৎ রায়কে, জীবনানন্দ দাশকে, প্রতুল মুখোপাধ্যায়কে যেন ভুলে না যাই, কারণ তারাই আমাদের ঐতিহ্যের শিকড় তৈরি করেছে। সেই জন্য এটা দেখেছি, এবং এক্ষেত্রে খুব সাহায্য করেছে আমাদের এই যে AR জুয়েলার্স। সে বলেছে, দাদা আপনি আপনার ভাবনাটা তৈরি করুন, আমি আপনার সঙ্গে আছি। এই যে মন্দিরটা একটু দেখাতে বলছি, এই যে মণ্ডপটা দক্ষিণ ভারতের আদলে, দক্ষিণ ভারতের আদলে এইটা তৈরি হয়েছে। একটু ভালো করে আমি মন্দিরটা দেখাতে বলছি। এবং এখানে একদিন ধরে অনুষ্ঠান হবে, যে ব্যানারটা একটু আমি দেখাতে বলছি, তাহলে হয়তো দর্শকের সুবিধা হবে। আমাদের 44 বছরের সংঘ, এই জাগৃহী সংঘ, 44 বছর ইতিহাস এই জাগৃহী সংঘের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে 43 বছরের পুজো। প্রথম বছর আমরা কালী পুজো করেছিলাম, তারপর থেকে 43 বছর আমরা এই দুর্গা পূজা করছি। এইখানে একটু এলে আপনি দেখবেন যে আমরা বাঙালিকে ছোট করছি, বাঙালিকে ছোট করছি, কিন্তু ওই দেখুন হেডিংটা আপনি প্রথমে দেখাচ্ছি, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করেনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই যে মন্ত্র আমাদের শিখিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এই মানুষগুলো আপনারা দেখছেন, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি বেঁচে না থাকতেন, এরা যদি পৃথিবীতে না আসতেন, তাহলে এই যে লক্ষ লক্ষ মেয়ে পুজো দেখতে আসছে, তাদের একজনও পুজো দেখতো না, একজনও না। তারা ঘরে বসে থাকতো, 12 বছরের তলায় হলে তারা বিধবা হলে পুড়ে যেত আগুনে। এই মানুষগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর, এই মানুষটিকে সম্পর্কে বলার কিছু নেই, আমাদের নজরুল ইসলাম বলার কিছু নেই, সাম্প্রদায়িক সম্প্রীতির একজন শিরোপা নেওয়া মানুষ। শম্ভু মিত্র, উৎপল দত্ত আমাদের দিগদর্শী থিয়েটারের ক্ষেত্রে। প্রতুল মুখোপাধ্যায় সারা ভারতবর্ষকে শুনিয়েছেন, বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রতুল মুখোপাধ্যায়কে আমরা প্রণাম জানাই। প্রতুল মুখোপাধ্যায় বাংলা শব্দটাকে সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে দিয়েছেন। আর এই যে মানুষটিকে দেখছেন, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথের পর নিজের পথে হেঁটে নিজে একটা আলাদা জগৎ তৈরি করার ক্ষেত্রে বাংলাকে কেন্দ্র করে তার যে কাব্য জগৎ সারা পৃথিবীকে দেখিয়েছেন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। জীবনানন্দ দাশ। আমাদের সন্ততিরা যদি বোঝে যে বাংলা থাকলে আর পৃথিবী খোঁজার দরকার হয় না, তাহলে কিন্তু পৃথিবী একটা অন্যরকম হবে। এখানে আপনারা দেখবেন যে শামসুর রহমান, বাংলাদেশের অন্যতম প্রধান কবি, তার একটি লাইন এখানে দেখুন, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র,
বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। লিখেছেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রহমান। আর এই মানুষগুলো শুধু বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে, বাংলা ঐতিহ্যকে সুদূর প্রসারী করেছে। সুচিত্রা সেন, যোগেন চৌধুরী, সন্ধ্যা মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, যামিনী রায়, পরিতোষ সেন, রামকিঙ্কর বেজ এবং উত্তম কুমার। আর আমাদের বুকের মধ্যে যে লাইন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের লেখা, সেই মানুষটি এই লেখাকে উজ্জ্বল করেছে যে মানুষেরা, তারা হলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিনোদিনী দাসী। এই মানুষটি না এলে বাংলা থিয়েটার 100 বছর পিছিয়ে যেত। শিশির কুমার ভাদুড়ী, মৃণাল সেন, গিরিশ চন্দ্র ঘোষ, নেতাজি সুভাষ চন্দ্র বসু। এই মানুষটি প্রথম আমাদের অন্তরে জানিয়েছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার যোগ্য, ভারতবর্ষ স্বাধীন হবেই। ভারতবর্ষের ভেতরে স্বাধীনতার যে ইচ্ছা আকাঙ্ক্ষা পুঁতে দিয়েছিলেন এই মানুষটি, নেতাজি সুভাষ চন্দ্র বসু। আমি পুজো বড় কথা না, আমি বড় কথা সবচেয়ে বলতে চাই আপনাদের, যে জাগরিক সংঘ সার্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলাকে বাঁচিয়ে রাখার যে বার্তা দিচ্ছে কাকদ্বীপের মানুষকে, সারা ভারতবর্ষের মানুষকে, এটা নতমস্তক আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই কৃষি শিল্প সমাচারের হাত ধরে, যে বাংলা নিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি। গ্রামীণ কৃষি শিল্প সমাচার। দাদা আপনার নাম? সৌমিত বসু। দায়িত্ব রয়েছেন ক্লাবে? আমি এই প্রথম দিনও এই ক্লাবের সেক্রেটারি ছিলাম, আজ 43 বছর পরেও এই ক্লাবের সেক্রেটারি আছি। সৌমিত বসু। মানে সমিতদার কথা শুনে আপনাদের কি মনে হলো? আমি তার সঙ্গে আমি সব থেকে একজন আমাদের বন্ধু রয়েছে, বন্ধু নয়, আপনারা জানেন, একদম সব সময় আমাদের সঙ্গে থাকে। আমাদের আপনি তো সব সময়ের জন্য শিল্প সংস্কৃতি এগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছেন। আর সব থেকে গর্ব হচ্ছে শামসুল হক, যিনি আমার শিক্ষক। আমি ওনার কাছে বাংলা পড়েছি। আমি কোনোদিন বই খুলতাম না, লাইফে বলছি, বই খুলতাম না, মানে বই পড়তাম না। উনি ক্লাসে এসে শুধু বলে যেতেন, যা বলতেন আমার হৃদয়ে গাঁথা হয়ে যেত। আমার তো শতকোটি প্রণাম আপনার বাবা শামসুল হক সাহেবকে। উনি আমার সারা জীবন যত শিক্ষকের কাছে পড়েছি, এত বড় হয়ে বুঝি শামসুল হকের কাছাকাছি কোনো শিক্ষক আমি কখনো পাইনি আমার জীবনে। কাছাকাছি, অতিক্রম করে অনেক দূরের কথা। শামসুল হক যে কাকদ্বীপে এসেছেন, আমার একটা লাইন মনে হয়, একদা কি করে কোন পুণ্যেরও ফলে। শামসুল হকের কাকদ্বীপে এসে পড়ানোর কথা ছিল না, আমরা ভাগ্যবান, আমরা তার কাছে পড়তে পেরেছি। এরকম একজন শিক্ষক পেয়েছি, তো এটা আমি গর্ববোধ করি। আমি যতদিন বেঁচে থাকবো আপনার বাবার মানে ঋণ আমরা শোধ করতে পারবো না। উনি তো শিক্ষা গুরু, আমাদেরকে যে শিক্ষা দিয়েছে। আজকের এই লোগোটা, গ্রামীণ কৃষি শিল্প সমাচারের যে লোগোটা হাতে নিয়েছি, যা বাংলা ভাষায় কথা বলছি, উনি কিন্তু বাংলারই শিক্ষক ছিলেন। আর উনি যেভাবে বলতেন, আমরা কোনোদিন বই পড়তাম না, উনি বলতেন, এখানে গাঁথা হতো, ঠিক পরীক্ষার সময় লিখে দিতাম। এই হচ্ছেন শামসুল হক, যাকে প্রণাম করলে এখনো আপনি ওনার ছেলে, গর্ববোধ হয় না বাবাকে নিয়ে? না, সে তো আছেই, অবশ্যই গর্ববোধ আছে। আবার এটাও সাথে সাথে থাকে যে আমি যেখানে যেটা বলি, আমার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে থাকে। একটু যদি কথার এদিক ওদিক হয়ে যায়, সেই ছায়াটা আমাকে নাড়া দেয়, আমাকে সাবধান করে। এইখান থেকে এইটাই আমার অনুভূতি বর্তমানে, এইটাই আমার অনুভূতি বর্তমানে। আর তার ছাত্র বলুন আর শিষ্য বলুন, ছাত্র এবং কবিতার শিষ্য, তার কবিতার শিষ্য যে কজন রয়েছে কাকদ্বীপের মধ্যে, তার কাকদ্বীপের মধ্যে কবিতার শিষ্য অন্যতম আমার বন্ধু, একেবারে সমবয়সী সৌমিত বসু, একেবারে তার ভাব শিষ্যই বলা যায়। তো সেইখানে দাঁড়িয়ে একটা তো অন্য অনুভূতি থাকি। বাবার এক লাইন কবিতা বলুন না, দর্শকরা দেখছে, এক লাইন। মা তুই পাপীর স্পর্শ ধুয়ে ফেল, স্নান কর নির্মল নদীতে। এই মা কোন মা? যদিও এই কবিতাটি রচিত হয়েছিল 1971 সালের যুদ্ধ বা বাংলাদেশের যুদ্ধকে কেন্দ্র করে, এবং তার একটা ইতিহাস একটা ছোট্ট আছে। বাবা রোজ তখন বাড়িতে তখন চায়ের ব্যবস্থা হতো না। আমি যেখানে থাকতাম সেই পাড়ায় একটি চায়ের দোকান ছিল, এবং সেটা বলা হতো কাকদ্বীপের কফি হাউস, জেসি ঘোষের চায়ের দোকান। এবং সেখানে গোল গোল টেবিল, কফি হাউসের মতোই গোল গোল টেবিল, এবং সেখানেই তারা সকালবেলা, এবং এমন কোন পশ্চিমবঙ্গে বহু তাবর তাবর কবি সাহিত্যিকরা সেখানে এসে আড্ডা দিতেন। তো একদিন ওই রকম সকালবেলা
বাবা গেছেন চা খেতে, এটা বাবার নিজের জবানবন্দিতে আমি বলছি। কবিতাটি লিখতে তার সময় লেগেছে 3 মিনিট। পরবর্তীকালে এই কবিতাটি ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো বটেই, এমনকি বাংলাদেশে, এমনকি পরবর্তীকালে জার্মান, ফ্রান্স, আরো কয়েকটি বিদেশি ভাষায় এই কবিতা রেডিও নিয়ে অনুবাদ হয়ে গেছে। যে কোনো সময় দাঙ্গা লাগলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে এখনকার প্রজন্ম, আপনার তো অনেকটাই বয়স হয়েছে, এখন দেখতেই পাচ্ছি যেহেতু বলছেন, তো 60 পেরিয়ে যাওয়া মানুষ, 60 পেরিয়ে যাওয়া মানুষ, মানে রিটায়ার মানুষ একদম। তো এই যে প্রজন্ম আগামী দিনের অনেক কিছু হারিয়ে ফেলছে, যেটা আজকের মণ্ডপে দেখলাম সমিতা যিনি তুলে ধরেছেন, এটা তো সত্যি অকল্পনীয়, মানে এটা ভাবা যায় না। কারণ আগামী প্রজন্মের এখন দেখছি, যেটা আপনার একদম বাস্তবে লাইভে দর্শক দেখছেন, আমিও বলছি, আপনারা সবাই রয়েছেন, এই যে প্রজন্ম এখন তারা বেশিরভাগ বিজ্ঞান আর প্রযুক্তি যখনই এগিয়ে এসছে, তার পাশাপাশি এই যে মোবাইলে আসক্ত হওয়াটা, এটা যেন তাদের একটা পরিবারের যেন একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এটাকে কি একটু সামাজিক ব্যাধি থেকে একটু দূরে রাখা যায় না? শুনুন, কথাটা হচ্ছে বিজ্ঞান আমার সামনে অনেক কিছু নিয়ে আসবে, আমি কিভাবে সেটাকে ব্যবহার করব সেটা আমার উপরে নির্ভর। আমার হাতে যে মোবাইলটা রয়েছে, আমি একে দেশলাইয়ের বাক্স হিসেবে ব্যবহার করতে পারি, আবার আমি এটাকে সামাজিক নানান কাজে আমি ব্যবহার করতে পারি। আমি কিভাবে ব্যবহার করব আমার উপরে নির্ভর করছে। কিন্তু প্রজন্মকে কি, কিন্তু প্রজন্মকে এটাই ঠিক কথা। কিন্তু এখন কি ব্যাপারটা হয়েছে জানেন তো, এত অস্থির সময়টা বড় অস্থির। সমিতা, আমি দাদা আপনার নাম? আমার নাম ওথেলো হক। এই কমিটির একজন? না, আমি সৌমিতের বন্ধু। আমরা যে সাংস্কৃতিক কর্মকাণ্ড করছি তার সঙ্গে ও যুক্ত রয়েছে, ও বিচারক হিসেবে, কবিতার বিচারক হিসেবে আমাদের সঙ্গে আসবে। আজকে করতাম না, অথরাটাকে করেছি, হয়তো প্রশ্নটা করতাম না, কারণ কিছু ভবিষ্যৎ এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মোবাইলে আসক্ত হচ্ছে, যার ফলে যে তাদের যে শিক্ষা, তাদের যে স্বাস্থ্য, তাদের অনেক কিছুতেই ক্ষতি দেখা দিচ্ছে ইদানিং কালে। সেক্ষেত্রে পরিবার হয়তো চাইছে যে ওকে কিছুটা দূরে রাখতে, কিন্তু এমনই একটা সিচুয়েশন হচ্ছে, এমন একটা মানে পরিস্থিতি হচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছে পরিবারের লোকজন। কিন্তু এটাকে এই বার্তাটা দিতে হবে, এই সামাজিক ব্যাধিটা কি করে মুক্ত করা যায়। আসলে আমি একজনের হাতে বন্দুক তুলে দেবো, কিন্তু তাকে বারে বারে অনুরোধ করবো যে তুমি ফায়ার করো না, তা তো কখনো হয় না। এবং দ্বিতীয় বোঝানো দরকার যে হাতে যে যন্ত্রটা রয়েছে সেই যন্ত্রটার খারাপ দিক, এই জায়গাটার এই সচেতনতা যতক্ষণ তৈরি না হবে সে এখান থেকে সরবেও না। জোর করে কিছু করা যাবে না। একটা বাচ্চা আমি দেখি যে সে ভিডিও গেম খেলছে সারা দিনের মধ্যে 5-6 ঘন্টা, কিন্তু তাকে বোঝানো দরকার যে ভিডিও গেমটা তার বাকি জীবন কিন্তু ভ্যান চালানোর সঙ্গে হাঁটবে, বাকি জীবন তার ভয়ঙ্কর দিনের জন্য হাঁটবে। এই কথা আসতো না, না অবশ্যই সঙ্গে নিয়ে এলাম, কারণ আপনি যে চিত্রগুলো তুলেছেন, মানে এটাকে তো মানে হিসেব করে দেখলে আমরা এর মানে কি বলতে পারি, এই মানুষগুলো সারা জীবন ধরে একটা কথাই বলেছে, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, তুমি জাগাও। এরা প্রত্যেকে জাগিয়েছে, ওই শিশুকেও আমি বলছি সেইটা বলা দরকার যে তোমার মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটা ভিডিও গেম খেলে নষ্ট করার জন্য না, সেটা মোবাইলে নষ্ট করে না, তুমি অনেক বড় জায়গায় যেতে পারো ক্রিয়েটিভ হলে। এই জায়গাটা সঞ্চার করতে হবে, তাকে জোর করে কিছু হবে না। এই জন্য এই কথাটা বলা যে যাদেরকে তুলেছেন এরা হৃদয়ে অমর হয়ে আছে, থাকবে একদম। আগামী প্রজন্ম এদেরকে যেন না ভুলে যায়। ঠাকুর দেখতেছে একটা ছেলে যদি তার বাবাকে বলে, বাবা এই রামকিঙ্কর বেজকে, আমাকে জিজ্ঞেস করছিল কালকে একটা ছেলে, একটা বড় ছেলে ক্লাস 10-এ পড়ে, সে রামকিঙ্কর বেজটার নামটা জানে না। রামকিঙ্কর বেজের মতন যে ভাস্কর, তার জন্য আমরা গর্ববোধ করি, এইটা সে বাড়ি গিয়ে কিন্তু তার বাবাকে বলবে যে তাই। সে পরিতোষ সেনকে চেনে না, কিন্তু পরিতোষ সেন যে অসাধারণ শিল্পী, জামিনেরা অসাধারণ শিল্পী, সে সৌমিত্র চট্টোপাধ্যায় চেনে, সুচিত্রা সেন চেনে, কিন্তু সে অজিতেশ বন্দ্যোপাধ্যায় জানে না। কিন্তু এই জানানোগুলো সে অন্তত চোখে দেখে গিয়ে খোঁজার চেষ্টা করবে। আচ্ছা, এই লোকটাকে তাহলে ওই দিকে যে থিমটা দেখালেন আর এই থিমটা যে দেখালেন, তাহলে এখান থেকে বোঝা গেল যে আপনাকে এখনো পুস্তক মানে বই পড়তে হবে না। সবচেয়ে এই যে লোকগুলো এরা কখনো এইটা বলেনি না, এরা সহজ পাঠ কখনো বলেনি, তাই এখানে এটা বোঝানোর চেষ্টা করছি। ভালো থিম হয়েছে। ওইখান থেকে যদি আমি না বই পড়ি, বই ছাড়া কিছু হবে না পৃথিবীর থেকে, মুক্তি নেই বই পড়া ছাড়া। ও সিনেমা দেখে, থিয়েটার দেখে, অন্য লোকের কথা শুনে কিচ্ছু হবে না। পৃথিবীতে একমাত্র বন্ধু তোমার বই, দ্বিতীয় বন্ধুর নাম বই, এবং তৃতীয় এবং সর্বশেষ বন্ধুর নামও বই। প্রিয় দর্শক, আপনারা খুব সহজে বুঝতে পারলেন
আমি এই দুটো থিম পাশাপাশি পড়েছে, উনি বলিয়েছেন এবং আমাকে বুঝিয়েছেন মাতৃভাষার অসম্মানে যে উদ্বিগ্ন হয় না সে মানুষ হওয়ার যোগ্য নয়, এগুলো যেমন পাশাপাশি বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই, এই যা যা লেখা আছে এ ওই থেকে শুরু করে যা যা লেখা আছে আমাদের সহজ পাঠে তা সহজ করে বুঝিয়ে দিয়েছেন এই থিমটার মধ্যে। আমি কেন আজকের এতগুলি কথা আপনাদের সঙ্গে এইটা আর এটাকে তুলনা করলাম, অর্থাৎ আমাদের সব থেকে বড় জায়গা হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে। আমরা শুধু বাস্তব শিক্ষায় শিক্ষিত হতে হয় ঠিকই, কিন্তু প্রচুর পুঁথিগত বিদ্যা আছে যেগুলো এই সব মানুষকে আমাদের হৃদয়ে রাখতে পারবো, অমর হয়ে থাকবে আমাদের কাছে। অবশ্যই অবশ্যই ওনার কাছে যাবো লাইভ, তারা সরাসরি দর্শক দেখছে, দর্শকরা যদি এই থিম সম্পর্কে এই যদি এখানে এসে তারা কিছু না বুঝলো, কিছু না দেখলো, তারা কিছু না জানলো, কিছু নিয়ে যাক। আমি চাইছি মানে এন্টারটেইন, বিনোদন। আপনি তো না আপনি তো ওখানে লিখেছেন হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা আপনি যদি বলেন আপনার ভান্ডারে এত কিছু আছে, তার পরের লাইনটা আরো ভয়ঙ্কর, তার সবে অবোধ আমি অবহেলা করি। আমাদের চারপাশের পৃথিবী ওই বঙ্গের ভান্ডারকে খালি অবহেলা করছে। তুমি নিশ্চয়ই জানো সর্বভারতীয়তার কথা উঠছে, বাংলা কি একটা ভাষা নাকি ভাবা যায়? দূরদর্শী তিনি ওই 100 বছরের আগের সময় থেকে বুঝেছেন, তুলে ধরেছেন, মানে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমরা বিনোদনের সাথে শুধু চাই আলোচনা কিছু নিয়ে যান, বাড়ি গিয়ে কিছু যাক, সে বাড়ি গিয়ে একটা বই খুলুক, সে বাড়ি গিয়ে একটা মোবাইল খুলো, বার করার চেষ্টা করুক। সে আচ্ছা উৎপল দত্তের নাম লিখেছিল, উৎপল দত্তের লোকটা কে, সৌম্যমিত্রটাই বা কে? এই জায়গায় সে যদি একজনও পৌঁছতে পারে আমাদের এই শ্রম সাধনা সার্থক হবে, আর কিছু। তার মানে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন। আচ্ছা এতক্ষণ তো হলো, এই আলোচনাটা কেন করলাম? আমরা উপদেশ দিচ্ছি না, জ্ঞান দিচ্ছি না, এটা আপনার জীবনে চলার পথের একটা পথপ্রদর্শক হয়ে দাঁড়াবে যদি আপনি এটাকে ঠিকঠাক করে ধরে রাখতে পারেন। জাগৃসংঘ কিন্তু ঠিক সেইটাই তুলে ধরেছে আপনাদের কাছে। আর আমরা সরাসরি যেহেতু দেখছেন, আপনার তো শুধু বাংলা মানে আমাদের বাংলায় যে আমাদের চ্যানেলটা চলে এমন তো নয়, যখনই লাইভ হয় তখন পৃথিবীর যারা বাঙালি আছে তারাও কিন্তু দেখছে। আমার সঙ্গে বিভিন্ন সময় কন্ট্যাক্ট হয়, তারা কথা বলে, দাদা আমি কাতার থেকে আপনার দেখছি। তো ঘটনা হচ্ছে যে আপনারা যখন দেখছেন, আপনারা আনন্দ কটা দিন যেমন করবেন, তার পাশাপাশি কিছু শিক্ষণীয় মণ্ডপে মণ্ডপে যারা তুলে ধরেছে সেগুলো কিন্তু একটু দেখিয়ে দিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। আর একটু কথা বলে নিই আপনার সঙ্গে, অনেক সময় গল্প হলো, কথা হলো। বলুন, আমি বলছি যে এই দীর্ঘ শুনুন না, প্রত্যন্ত গ্রাম বাংলার সব থেকে বড় কথা হচ্ছে সুন্দরবনের আমরা যে জায়গায় বসবাস করে থাকি, এইখানে তো একসময় নদী নালা বাদাবন। তো এই নদী নালা বাদাবনকে আজকের পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকের বড় মণ্ডপ হয়েছে এবং সুসাজে সজ্জিত, যেটাকে দেখলে ভিডিও থিমটা দেখানো হবে। তো সুসাজে সজ্জিত করে সেই সাবেকিয়ানার মণ্ডপে যে নাম মূর্তি তুলে ধরা হয়েছে। সাধারণ দর্শকরা তারা আসবে কি করে তারা তো জানেই না, এটা আপনাকে বলতে হবে। এই যে আপনি বললেন সুন্দরবন, আমরা বন থেকে আমরা এসেছি, তারা আসবে কি করে আপনার আমি বলছি আপনাকে যে এই যে আমরা আমাদের টোটাল যে থিম, যে বক্তব্য বিষয়টা আমরা কিন্তু রেশনাল এনিম্যাল, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আমাদের মধ্যে বেশিরভাগ এখন দেখছি যে উৎকণ্ঠা আমাদের, সেটা হচ্ছে অ্যানিমেলিটি আমাদের মধ্যে বেশি হচ্ছে, অ্যানিমেলিটি। সেই বনে বন প্রবৃত্তি। শুনুন, এই জায়গা থেকে শুনুন, এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই যে কথাগুলি এখানে তুলে ধরা হয়েছে, যে সমস্ত মানুষগুলো আমাদের চারদিকে দাঁড়িয়ে আছে, সত্যিকারে এদের নিয়ে যদি আমরা অনুশীলন করি, এদেরকে আমরা জানি, ওই শুধু খালি আমরা দুটো মালা পুজোর সময় পরিয়ে দেবো, তার সে কি জন্য বিখ্যাত, কি ওয়াস্তার, কি কাজ সমাজকে, মানুষের মানবিক মূল্যবোধের জন্য কি বার্তা সে দিয়েছে আমি জানি না, একেবারে কেন এখানে সেইটা জানি না। অথচ আমরা কিন্তু মালা দিয়ে যাচ্ছি, পড়াশোনা একদমই করি না। আমরা যদি সত্যিকারের সভ্য মানুষ হিসেবে পরিচয় দিই, তাহলে এই সব মানুষগুলোকে ভোলা চলবে না। যেমন এরা কেন আজকের মানুষের কাছে এত প্রণম্য হয়ে আছেন, সেটা আমাদের প্রথমে জানতে হবে এবং জেনে সেই যে এখনকার যে ছেলেমেয়েরা যারা যাই করুক, ওই যে একটা কথা আমাদের সম্পাদক বললেন, হাতের মুঠোর মধ্যে যেমন অমৃত আছে তেমন বিষও আছে। আপনি ওই মোবাইলটার কথা বলছেন, মোবাইলের নিশ্চয়ই বেনিফিট আছে, আমি কিন্তু সেটা যদি গ্রহণ করি, সমাজে অনেক জিনিস আছে, ভালো জিনিসটা যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু একটা মানুষ হিসেবে আমাদের পরিচিতি থাকবে। আর সমাজে অন্যান্য যে জিনিস আছে, আমরা এই কথা আলোচনা হয়েছে, দীর্ঘ সময় হয়েছে,
এখন বলছি অনেক সময় আমরা লাইভে রয়েছি, আপনাকে বলা যেটা বলা, তারা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে আপনার যেমন আমরা লাইভে দেখিয়ে দিচ্ছি, তারা মণ্ডপও দর্শন করছে, তাদের আপনাদের যে টিম রয়েছে সেটাও যেমন দর্শন করছে, কিন্তু এখন ডিসিশন নিচ্ছে এখানে যেতে হবে। হ্যাঁ, তারা যে আসবে তারা কিভাবে আসবে, তাদের পথ নির্দেশিকাটা তো দিতে হবে। পথ নির্দেশিকা তো আমাদের আছেই অলরেডি, তারা কোথায় এখান পথ থেকে নির্দেশিকা কোথায়? না, কেউ যদি এ ট্রেনে শুনুন, আসতে শুনুন, চায়, হ্যাঁ। সে ট্রেনে নেমে সেখান থেকে কাকদ্বীপ জাগরির সঙ্গে দূরত্ব হলো হাঁটা পথে ঠিক 2 মিনিট। কেউ যদি বাসে আসে, সে কাকদ্বীপ স্টেশনে নামবে, নেমে সেখান থেকে জাগরির সঙ্গে পূজা মণ্ডপ হাঁটা পথ ঠিক 2 মিনিট। কেউ যদি কাকদ্বীপ বাস স্ট্যান্ডে আসে, সেখান থেকে নেমে চৌরাস্তা থেকে এই মণ্ডপে আসতে 5 মিনিট সময় লাগবে হেঁটে। এবং জাতীয় সড়কের পাশে, এবং এই জাতীয় সড়কে 114 জাতীয় সড়কের এটা আমরা প্রতি বছরই কিন্তু অনুকূল আশ্রম সব রয়েছে। সময় বলি, প্রচার করি। আপনার নাম? আমার নাম শ্রী কৌস্তুভ কান্তি দাস। কি দায়িত্বে রয়েছে? আমি এই ক্লাবের একজন উপদেষ্টার সদস্য। আচ্ছা আচ্ছা, অ্যাডভাইসারি চেয়ারম্যান করেছি, চেয়ারম্যান নয়। তো উপদেষ্টা থাকলে তো অ্যাডভাইসারি চেয়ারম্যান। আচ্ছা, যাই হোক, আমরা এতক্ষণ ধরে কথা বললাম যাদের সঙ্গে, ইনারা কিন্তু প্রত্যেকেই নিজের একটা করে প্রতিভা রয়েছে, যে সব প্রতিভাগুলো অনেকেই হয়তো ধারণাটা তাদের কাছে এখনো পর্যন্ত সুমিত বোস, অথেলো হক, এই যে এদের সম্বন্ধে তাদের অনেকেই জানে না তারা কি করে। এরা কিন্তু প্রকৃত ভালো আর্টিস্ট, এরা লেখে, কবিতা বলে, এদের মধ্যে এত প্রতিভা রয়েছে যেটা কেউ তুলে ধরে না। আমরা কিন্তু চেষ্টা করছি, আজকের কেন এতক্ষণ গল্প করলাম, এত কিছু বললাম, এনাদেরকে আজকের আপনাদের কাছে তুলে ধরলাম দর্শক, এই জন্যই। আজকে তোলা দরকার জাগরি সংঘকে, না, আজকে সার্বজনীন বিপ্লবকে, আমাদের তোলার জন্য না। বাকি 365 পড়ে আছে। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কেন তুলে ধরলাম, আমি আজকে মহাষষ্ঠীতে আর মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমি একদম জাগরি সংঘের মাঠে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার এই কারণেই করা, আর তার পাশাপাশি যে সব ছবিগুলো আপনাদের দেখালাম, এই ছবিগুলো যে কতটা গুরুত্ব রয়েছে আগামী প্রজন্মের কাছে, আগামী দিনে চলতে গেলে তার যে কতটা পথপ্রদর্শক হয়ে দাঁড়াবে, এটা কিন্তু আপনাদের সত্যি সত্যি ভাবতে হবে। আপনাদেরকে কেন ভাবতে হবে, এই মণ্ডপে এসে, মণ্ডপের যে মণ্ডপ রয়েছে, তার যে প্রতিমা রয়েছে, তার আশেপাশে যেগুলো রয়েছে, সেগুলো দেখে আপনারা যদি কিছুটা নেন এখান থেকে, অল্প অল্প নিলেও কিছু জানতে পারবেন যে এরা কিন্তু আমাদের কাছে অমর। তো চলুন, হ্যাঁ, মণ্ডপটা একটু দেখিয়ে দিই। মণ্ডপটা এতক্ষণ গল্প হলো, মণ্ডপটা একটু দেখিয়ে দিই, কেন এই মণ্ডপটা বেশ সুন্দর করে করেছে, সত্যি ভালো লাগবে আপনাদের। দেখতেই পাচ্ছেন মণ্ডপটা, দেখেছেন সুন্দর করে মণ্ডপটা করা হয়েছে। আর তার পাশাপাশি ওই যে সাবেকিয়ানা 43তম বর্ষে জাগরি সংঘ তারা পড়েছে, আর পথ নির্দেশিকা তো দিয়েই দিয়েছেন। আর আপনারা সবাই জানেন মণ্ডপে আসুন মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে। আর আজকের ওয়েদার খুব একটা খারাপ নেই, আপনারা পুজো দেখার জন্য জাগরি সংঘের পক্ষ থেকে আপনাদেরকে আমি নেমন্তন্ন করে দিচ্ছি। আপনারা এই জায়গায় মণ্ডপ যেমন দর্শন করবেন, প্রতিভা দর্শন করবেন, এবং আগামী দিনগুলো যেহেতু উৎসব মুখর হয়ে উঠেছে, কারণ শহর থেকে গ্রাম সবাই কিন্তু শারদোৎসবে মেতে রয়েছে, সবাইকে বলবো আনন্দ উপভোগ করুন, ভালো থাকুন। তবে প্রশাসনিক নিরাপত্তাটা কিন্তু সব জায়গায় দেওয়া রয়েছে, কারণ আপনারা সেই নির্দেশিকাগুলো মেনে চলবেন। সবাই ভালো থাকবেন।